পেশাগত অসদাচরণের দায়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ফৌজদারি ব্যবস্থা নেয়ার হার কম, বাড়ছে আস্থার সংকট। পুলিশের অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করার তাগিদ। পুলিশ তার আচরণবিধি রয়েছে, তার বাইরে যে এমন আচরণ করছে যে আচরণের জন্য বিচারের সম্মুখীন হচ্ছে না, কোনো জবাবদিহিতা তাকে করতে হচ্ছে না। একটা সংস্থা করা দরকার যারা তড়িৎ গতিতে এই সমস্ত অপরাধ, যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে আছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে নানা হয়রানির ঘটনা। আইনের শাসনের অভাবই দায়ী বলছেন নারী অধিকার কর্মীরা। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের জামাত নেতা শামসুল সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। 195 পাকিস্তানি যুদ্ধাপরাধীর তদন্তের বিষয়ে কমিটি গঠন। কক্সবাজারের রামু থেকে অপহরণের 3 দিন পর স্কুল ছাত্র 2 ভাইয়ের লাশ উদ্ধার। জড়িত সন্দেহে 4 জন আটক। পাকিস্তানের পেশোয়ারে বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, শিক্ষার্থী সহ নিহত 25। গোটা এলাকায় আতঙ্ক, দায় স্বীকার তালেবানের। এবং তৃতীয় টি-20তে দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হোয়াইট ওয়াশের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগাররা। সিরিজ বাঁচাতে মরিয়া সফরকারীরা। পুলিশের অপরাধ তদন্তে একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা থাকা প্রয়োজন, যে সংস্থাটি সব ধরনের প্রভাব মুক্ত হয়ে কাজ করবে, এমন অভিমত বিশেষজ্ঞদের। আর মানবাধিকার বলছে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে এই সংকট কেটে যাবে। আফজাল হোসেনের রিপোর্ট। পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ এবং ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ নতুন কিছু নয়। পুলিশের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিসিপ্লিন বা পিএসডি রিপোর্ট বলছে, গত বছর পেশাগত অসদাচরণের দায়ে অভিযোগ উঠেছে 30,000 পুলিশ সদস্যের বিরুদ্ধে, যার মধ্যে অভিযোগ তদন্ত করে 9,958 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও শুধুমাত্র 76 জনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রশ্ন রয়েছে, পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত কতটুকু নিরপেক্ষ হয় বা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কতটুকু আন্তরিক তা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এসবের ঘাটতির কারণেই পুলিশের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশের উপরে সাধারণ মানুষের যে আস্থা ভরসা থাকার কথা ছিল সেটা সেই মাত্রায় নাই। তার কারণ হলো পুলিশ তার যে নিয়ম নীতি রয়েছে, তার যে আচরণবিধি রয়েছে, তার বাইরে যে এমন আচরণ করছে যে আচরণের জন্য সে কোনো রকমভাবেই বিচারের সম্মুখীন হচ্ছে না, কোনো জবাবদিহিতা তাকে করতে হচ্ছে না। যেহেতু এখানে তাদের আমরা বলবো যে এখানে সংস্কার হয়নি, জবাবদিহিতার আওতায় রিলেটিভলি কম, তারা কিন্তু প্রচুর নেগেটিভ অ্যাক্টিভিটিস, ব্রাইবিং এগুলোর সাথে জড়িত। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা মনে করেন, এখন এ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কতিপয় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষতার সাথে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এজন্য দরকার নিরপেক্ষ একটি সংস্থা বা কমিটি। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, সে ব্যক্তিগতভাবেই অপরাধ করুক কিংবা পুলিশের পরিচয় দিয়েই অপরাধ করুক, সেই অপরাধের তদন্ত করার জন্য অবশ্যই পুলিশের বাইরে নিরপেক্ষ কোনো তদন্ত কমিটি করা উচিত। একটা সংস্থা করা দরকার যারা তড়িৎ গতিতে এই সমস্ত অপরাধ, যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে আছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। সেই সাথে পুলিশ নিয়োগের স্বচ্ছতা, এ সংক্রান্ত আইনের সংস্কার, কাউন্সেলিং এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে পারলেই পুলিশ পুরোপুরি জনবান্ধব বাহিনীতে পরিণত হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক। ঢাকায় আসার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী তার দেশ।
সংবাদ সম্মেলনে এসে এলিসন ব্লেক দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে জানান 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে সহযোগিতার পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং সহিংস চরমপন্থা থেকে দুদেশের নাগরিকদের রক্ষায় যুক্তরাজ্য সরকার কাজ করবে। একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশের ব্যাপারে বিশ্বাসী যুক্তরাজ্য। আমরা দুদেশেই সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ও এর জনগণের জন্য আরো শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে আমরা সহযোগিতা করতে পারি। আইনের শাসনের মাধ্যমে বিকশিত সিভিল সোসাইটি নিয়ে গড়ে ওঠা গণতন্ত্র হচ্ছে সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ বিনির্মাণের সবচেয়ে ভালো উপায়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকে যুক্তরাজ্য। পুলিশের সাম্প্রতিক ভূমিকা নিয়েও কথা বলেন ব্লেক। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের কথা আমরা শুনে থাকি। আমরা এসব অভিযোগ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একই সময় আমরা আশাবাদী সরকার প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করবে। বৈশ্বিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতেও একসাথে কাজ করবে বলে জানান ঢাকায় প্রথম এই ব্রিটিশ নারী হাই কমিশনার। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে ক্রমশ বেড়ে চলা সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। স্কুল পড়ুয়া কিশোরী থেকে বিশ্ববিদ্যালয়ের তরুণী, কর্মজীবী থেকে গৃহবধূ, কেউই এই সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না। সাইবার পরিসরে ক্রমশ অসহিষ্ণু হয়ে ওঠা এই পরিবেশের জন্য আইনের শাসনের অভাবকে দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। সাইবার অপরাধ নিয়ে তারেকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বয়সের সঙ্গে সঙ্গে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। কয়েক দশক আগেও যেখানকার নারীদেরকে বলা হতো পশ্চাৎপদ, সেখানে নারী শিক্ষা ও অগ্রায়নে বিশ্বব্যাপী বাংলাদেশ এখন সমাদৃত হচ্ছে পথিকৃৎ হিসেবে। শিক্ষা দীক্ষার মতো নারীরা পিছিয়ে নেই প্রযুক্তির ব্যবহারেও। সরকারি হিসেবে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 5.5 কোটি জনগোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা 1 কোটিরও বেশি, যাদের বড় একটি অংশ আবার যুক্ত রয়েছেন ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। কিন্তু সাইবারের মুক্ত জগতে তারা কতটা নিরাপদে বিচরণ করতে পারছেন? আমরা এটা হ্যাক করছে, খুব অশ্লীল কিছু স্ট্যাটাস, পর্ন ভিডিও আপলোড দেওয়া হয়েছে। সম্মানের দিকটা চিন্তা করে হয়তো সবাই ওই জিনিসটা প্রকাশ করতে চায় না। আমি যদি রাস্তা দিয়েও হাঁটতে যাই বা ক্লাসেও যাই, দেখা যায় যে আমাকে অন্য দৃষ্টিতে দেখে, যে আর কোনো মেয়ে পেল না, ওকেই ধরলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে কেবল রাজধানীতেই ফেসবুক ব্যবহারকারী নারীদের 85% জনই কোনো না কোনোভাবে সাইবার সহিংসতার শিকার হচ্ছেন। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছে, প্রতিদিন তাদের কাছে যত অভিযোগ আসে তার 80 ভাগই নারী হয়রানি বিষয়ক। এছাড়া একই কারণ পাওয়া গেছে সাইবার আদালতে পড়া মামলাগুলোর সিংহভাগ ক্ষেত্রেও। এখানেই শেষ নয়, সাইবার সহিংসতা অনেক ক্ষেত্রে মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। গণমাধ্যমের দেয়া তথ্য অনুসারে ইন্টারনেটে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ায় সামাজিক ভয় আর লজ্জায় গত 11 মাসে দেশের বিভিন্ন এলাকায় আত্মহত্যা করেছেন অন্তত 3 নারী। এছাড়া আত্মহত্যার চেষ্টা করেছেন আরও অন্তত 7 জন, যাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার এই স্কুল ছাত্রী। আমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছিল। আমি ভাবছি আমি কোনোদিন লেখাপড়া করতে পারবো না, কারণ আমি অনেকদিন পর্যন্ত স্কুলে গেছিলাম, রুম থেকে বেরোতে পারছি না। যে দেখতো সে আমার দেখে হাসিতাম, সে আঙুল দিয়ে ইশারা করতে, এরকম করতো। কঠোর আইন থাকার পরও সঠিক প্রয়োগ না থাকাকেই এই অবস্থার জন্য দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। নালিশটা দেয় না কেন, যে এটা যদি আমি কোনো অভিযোগ করি আমি কোনো রকম ফলাফল দেখতে পাবো না। নারী নির্যাতন যে কেউ করুক না কেন, তাকে একটা জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে প্রযুক্তি একা একা কোনো রকম নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। সম্প্রতি জাতিসংঘ থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে প্রতিদিন যে সংখ্যক নারী ইন্টারনেট ব্যবহার করছেন তাদের 4 ভাগের অন্তত 3 ভাগ সহিংসতার শিকার হচ্ছেন। উন্নয়নশীল দেশগুলোতে এ হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলেও এই গবেষণা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। তাই এই ব্যাপারে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে বাংলাদেশে এটি মাথা ব্যথার একটি নতুন কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে মিয়ানমার ভিত্তিক রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে, এমন তথ্য পেয়েছে পুলিশ। স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠান নামে সশস্ত্র সংগ্রামে লিপ্ত রোহিঙ্গা সংগঠনগুলোর কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করেছে জেএমবি। জেএমবি সদস্যরা বান্দরবানে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে 3টি অস্ত্র সংগ্রহের পর চট্টগ্রামে নিয়ে এসেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠান নামে গত দুযুগের বেশি সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা ভিত্তিক সংগঠনগুলো। অভিযোগ রয়েছে বাংলাদেশে অবৈধ অস্ত্রের সিংহভাগে যোগান দিচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে জেএমবির কাছ থেকে পাওয়া 3টি অত্যাধুনিক অস্ত্রের রুটের অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে জেএমবির সাথে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্রের নানা তথ্য। রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী যারা আছে তারা অস্ত্র নিয়ে তারা আলাদা একটা রাষ্ট্র কায়েম করতে চায়, এবং বাংলাদেশের যে জেএমবির বিচ্ছিন্নতাবাদী যারা জেএমবি নামে চলছে ইসলামিক রাষ্ট্র কায়েমের অভিপ্রায়ে তারা এদেশে অস্ত্র সংগ্রহ করছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চিন্তা করছে। এইটার মধ্যে একটা যোগসূত্র পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে জেএমবি সদস্যরা স্বীকার করেছে চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার ফারদিন নিজে বান্দরবন গিয়ে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছিল। বাইরে থেকে যাতে অবৈধ অস্ত্র আসতে না পারে সেটা আমরা আমাদের তল্লাশি করা হচ্ছে, এবং এই আমাদের তল্লাশির যে দলগুলি আছে তাদেরকে আমরা শক্তিশালী করেছি। নিষিদ্ধ সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ থাকতে পারে, তবে এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। আমাদের জন্য এটা নিরাপত্তার হুমকি, তবে আমি নিশ্চিত যে আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এই ব্যাপারে সচেষ্ট থাকবে এবং এগুলো যেন কখনোই আমাদের শিকড় না কাটতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে। গত 27 ডিসেম্বর ভোরে হাটহাজারীর একটি জঙ্গি আস্তানায় পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক MK-11 স্নাইপার রাইফেল। এর আগে গত 23 সেপ্টেম্বর অপর একটি ঘটনায় জেএমবি সদস্যদের কাছ থেকে 2টি অত্যাধুনিক AK-22 রাইফেল উদ্ধার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের রামু থেকে অপহরণের 3 দিন পর স্কুল শিক্ষার্থী 2 ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় 17 জানুয়ারি গর্জনিয়া বড়বিল এলাকা থেকে নিজ বাড়ি থেকে 2 ভাই হাসান ও হুসাইনকে অপহরণ করা হয়। এরপর মুঠোফোনে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। সেই মুঠোফোনের নেটওয়ার্ক ধরে প্রথমে শুক্কুর নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও 3 জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী গর্জনিয়ার গভীর অরণ্য থেকে সকালে 2 শিশুর লাশ উদ্ধার করল পুলিশ। এই ঘটনার সাথে জড়িত আরও বেশ কয়েকজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। থানার মধ্যে না জিজ্ঞেস করছে, শুক্র এই মুখ জমা দিয়েছে। আমরা ওই জয়নালের বাড়িতে ওই লাশ মেরে ফেলেছে। মেরে ফেলার পর ওই বাগানের মধ্যে গিয়ে নদীর কাছায় ফেলে দিয়েছে। যারা অপহরণ করতেছে ওদেরকে ফাঁসি চাই, যেন ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো আর ঘটনা না ঘটে। রামু থানা দিন গর্জনিয়া পাহাড়ি এলাকা থেকে 2 ভাইয়ের মৃতদেহ উদ্ধার করার পরে আমরা লাশ পোস্টমর্টমের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসছি। দেখছেন দুপুরের সময়। স্মার্টফোন নেটওয়ার্ক। নতুন বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন বসছে আজ। 10ম জাতীয় সংসদের 9ম অধিবেশন এটি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম কার্যদিবসে ভাষণ দেবেন। সরকারের গত 1 বছরের উন্নয়ন ও অগ্রগতির নানা দিক তুলে ধরে ভাষণ দেবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। নিয়ম অনুযায়ী এ অধিবেশন দীর্ঘ হবার কথা রয়েছে। বিকেল 3:30টায় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 9ম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাশ হবে। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মদনমোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদান ছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও 10টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সবশেষ 2012 সালের 24 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এসেছিলেন। দীর্ঘদিন পর 21 জানুয়ারি বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী। নগরীর মদনমোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। অর্থমন্ত্রী এই কলেজের গভর্নিং বডির সভাপতি। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে লেখাপড়া করছে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই স্বপ্ন পূরণের চাবিকাঠিটা তারা পেয়ে যেতে পারেন।
প্রধানমন্ত্রী বেলা 2:30টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দিবেন। তার জনসভায় যোগদানকে কেন্দ্র করে নগরী ছেয়ে গেছে বিলবোর্ড, তোরণ আর পোস্টারে। আমাদের দৃঢ় বিশ্বাস যে সিলেটের মানুষের যে ঢল নামবে এটা জনসমুদ্রে পরিণত হবে। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সর্বস্তরে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। ডিজিএফআই, পিজিআর, আমাদের এনএসআই সবাইকে নিয়ে মিলিয়ে আমরা খুব ইনশাল্লাহ 100% নিরাপত্তা আমরা দিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর সহ 10টি প্রকল্পের উদ্বোধন করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দুপুর সময় আরো থাকছে। ঘন কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টিতে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন। চিহ্নিত 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিষয়ে তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান। সকালে ধানমন্ডির সেফ হোমে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের জামায়াত নেতা শামসুল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে 71 হত্যা, আটক ও নির্যাতনের 6টি অভিযোগের প্রাথমিক প্রমাণের প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। আমরা একটি 5 সদস্য বিশিষ্ট একটি আমাদের অফিসারদের নিয়ে প্রাথমিকভাবে তথ্যপত্র করার জন্য কি কি প্রয়োজন হতে পারে এইগুলার করার জন্য একটা আমি কমিটি করে দিয়েছি। তারা কমিটির কাজ অলরেডি শুরু করেছে। সেইভাবে আমরা আমাদের বিভিন্ন জেলা উপজেলা তাদের মাধ্যমে যেভাবে রাজাকার লিস্ট ওদের লিস্ট এনেছি এভাবে আমরা একটা ফরম্যাট করে দেব, তাদেরকে তথ্যপত্র আসবে। পাকিস্তানি যোগসাজশে জামাত বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন নৌমন্ত্রী শাহজাহান খান। সকালে রাজধানীর মতিঝিলে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই অভিযোগ করেন। পূর্ব নির্ধারিত ওই সমাবেশে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন ব্যানারে দলে দলে আসতে থাকেন শ্রমিক ও মুক্তিযোদ্ধারা। বলাকা চত্বরে সকাল 11টায় সমাবেশ শুরু হয়। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না। 71-এর রাজাকার আলবদরদের পাশাপাশি যুদ্ধাপরাধী 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিরুদ্ধেও বিচার কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এই দাবিতে আগামী 31 মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মতিঝিল থেকে পুরানো পল্টন হয়ে মিছিলটি প্রেস ক্লাবে এসে শেষ হয়। এখন আবার শুরু হয়েছে পাকিস্তানি ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের জন্য আমাদের এখানে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানিকে মদত দিচ্ছে। 195 জন যে পাকিস্তানি সেনাদেরকে আমরা বাংলার মাটিতে বিচার করে থাকবো। 31 মার্চ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিটি বিচারের তারিখ নির্ধারণ করেছি। সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে লক্ষ লক্ষ জনতা আমরা সমবেত হব। সেখানে বিচারক থাকবে, সেখানে আইনজীবী থাকবে, সেখানে তাদের বিচার হবে। এই বিচারের মধ্য দিয়ে বাংলার মাটিতে ওই পাকিস্তানি এবং পাকিস্তানি চল এই বাংলাদেশে যারা আছে ওদেরকে আমরা চিরনির্মূল করবো ইনশাআল্লাহ। দলের ভবিষ্যৎ ও নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রাজধানীর বনানীর দলের কার্যালয়ে নবনিযুক্ত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে শুভেচ্ছা জানানোর পর তিনি এই কথা বলেন। এ সময় নতুন মহাসচিব বলেন, দলের প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। দলকে গঠিত করার জন্য এদেশের মানুষ কৃতজ্ঞ। আমি যেখানে গিয়েছি অতীতে আমাকে তারা সমর্থন দিয়েছেন, তারা ছুটে এসেছেন জাতীয় পার্টি করার জন্য। আমি আশা করি তারা আবারও আমাকে, আমাদের দলকে, পার্টির চেয়ারম্যানকে, সকল নেতাকর্মীকে তারা সাহায্য করবেন দেশের মানুষ, এবং সেই আস্থা নিয়েই আল্লাহর উপর নির্ভর করে আমি এই দায়িত্ব নিয়েছি। যতদিন বেঁচে আছি ততদিন এই আগামী নির্বাচন পর্যন্ত আমরা এগুলো ঠিক করার চেষ্টা করব। কাউন্সিল মিটিং 31 মাসে
কাউন্সিলের লোকে আমাকে না চায় সরে যাব। কাউন্সিল যে যাকে চাইবে তাকে আমরা দলের চেয়ারম্যান করবো। ইউপি নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয়বারের মতো বিএনপিকে তাদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি ইউপি নির্বাচনে মনোনয়ন দেবার ক্ষেত্রে সংসদ সদস্যদের সম্পৃক্ত না থাকার বিষয়টিকে স্বাগত জানান। সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। দেশে যদি পেট্রোল বোমা থাকতো, গণতন্ত্রের নামে যদি বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করে রাখা হতো, সম্ভবত সেটি স্বাভাবিক মির্জা ফখরুল সাহেব সহ বিএনপি নেতৃবৃন্দের কাছে। পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা আপনাদের জনপ্রিয়তাটা দ্বিতীয়বার যাচাই করবেন। টানা 9 দিন পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কর্মবিরতির শেষে সকাল থেকে ক্লাস পরীক্ষা নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে আন্দোলন প্রত্যাহার না করে কর্মসূচি স্থগিত করেছেন তারা। টানা 9 দিনের কর্মবিরতিতে তাদের শিক্ষা জীবন কিছুটা ঝুঁকির মুখে পড়লেও শিক্ষকরা সাহায্য করলে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। গত 11 জানুয়ারি থেকে বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসন সহ কয়েক দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। ক্লাস শুরু হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে। অনেকদিন বন্ধ ছিল তো আমাদের অনেক পড়ালেখার ক্ষতি হয়েছে। মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ হয়ে গিয়েছে, এরকম ছুটি আমাদের কাম্য নয়। 3 তারিখ থেকে সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত দেওয়ার পরে যদি 15 দিন ক্লাস করে আবার ক্লাস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেমিস্টারটা তো অনেক পিছিয়ে যাবে। ওভারটাইম না নেওয়া হলে দেখা যাবে যে ক্লাসগুলো আমরা অনেকগুলো পাবো না, দেখা যাবে যে শর্টলি বুঝিয়ে দেওয়া হবে ক্লাসে, কিন্তু যার কারণে আমরা অনেক কিছুই মিস করছি। আমাদের আন্দোলনের সাথে ক্লাস হ্যাম্পারের বিষয়টি কখন আমরা যোগ করিনি। আমরা যেভাবে হোক বিষয়গুলোকে ম্যানেজ করে নিয়ে গেছি, সে ব্যাপারে আমরা প্রত্যেকের জায়গা থেকে সম্পূর্ণরূপে কন্ট্রিবিউশন দিয়েছি। আমরা শুক্র শনিবারে আমাদের মেকআপ ক্লাসগুলো করে নিই। মেকআপ ক্লাস যদি নিয়ে নেই এবং শিক্ষার্থীরাও এখানে স্বতঃস্ফূর্ত থাকেন, সেক্ষেত্রে একদিনের জন্য সেশন জট হবে না। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে রাজধানীর প্রধান সড়কগুলোকে হকার মুক্ত করার ঘোষণা দিলেন উত্তর সিটির মেয়র আনিসুল হক। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাবে রাজধানীর ঢাকা নিয়ে 3টি গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়। ঢাকা শহরের হারিয়ে যাওয়া খাল, বাস ও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ এবং নগরীর শব্দ ও বায়ু দূষণের গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়। নগর বিশেষজ্ঞ ইকবাল হাবিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার মাহমুদ গবেষণা ফলাফলগুলো উপস্থাপন করেন। এ সময় তারা যানজটমুক্ত, পরিবেশ বান্ধব, দূষণমুক্ত ঢাকা গড়ার বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমরা এপ্রিল মাসের মধ্যে ঢাকা শহরের মেইন আর্টারিজ যেগুলো আছে, ভিআইপি সড়ক, বসুন্ধরার সড়ক অথবা মিরপুরের সড়ক, এয়ারপোর্ট সড়ক, এগুলোকে আমরা ফুটপাত হকার মুক্ত করব এবং তার সঙ্গে যে জায়গাগুলোতে একান্তই প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা ফুটপাতকে, হকারদেরকে এমন সুবিন্যস্ত করব যে ঢাকা শহরে এই রাস্তাগুলোতে অন্তত এই এপ্রিল মাসের পর থেকে হাঁটতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। উত্তরাঞ্চলে মাঘের শীতের সাথে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এছাড়া ময়মনসিংহ ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে অসময়ের বৃষ্টির খবর পাওয়া গেছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে একদিকে শীত, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, এতে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সকালে বৃষ্টির কারণে যানবাহন না পাওয়ায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের অফিসে যাওয়া সমস্যা হচ্ছে। গাড়ি পাচ্ছি না, অটো পাচ্ছি না, যাও পাচ্ছি তাও ভাড়া বেশি নিচ্ছে। বেলা বাড়লেও রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে কনকনে ঠান্ডা হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এর মধ্যেই কাজে বের হয়ে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গত 12 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 41.8 মিলিমিটার।
সিলেটের সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে তা বেড়ে যায়। এ কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা কমার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। সকাল থেকে বৃষ্টি, সর্বোপরি ঠান্ডার যন্ত্রণায় আর কি সহ্য করা যাচ্ছে না। এক সাইডটা আছে না, কখন কি করি, গাড়ির রস তুলি কখন আর মালিকের দেই কোন সময়। হিমেল হাওয়া আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় দূরপাল্লার বাস ও ট্রাক। সিরাজগঞ্জেও অসময়ের বৃষ্টি আর হিমেল হাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক কাজকর্মে। কাজ না থাকায় বেকার সময় পার করতে হয় শ্রমজীবীদের। যে বৃষ্টি, এই বৃষ্টিতে আমাদের কাজ হইতেছে না, মানুষজন নাই, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। বাসা থেকে লোকজন কম বের হচ্ছে, যার কারণে আমাদের বেচা কেনা কম হচ্ছে। এরকম বৃষ্টি থাকলে পরে সবারই জন্যই ক্ষতি। এছাড়া দিনাজপুর ও ঠাকুরগাঁয়েও মাঘের শুরুতে হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে শ্রমজীবীদের। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত শিক্ষার্থী হাবিবুর রহমান মারা গেছেন। গতরাতে নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে দুদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমানের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতা সাগরের সমর্থকরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হাবিবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিব সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের সমর্থক ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। সাগর, সুহেল, মইনুল এরা সহ তাদের সঙ্গভঙ্গ যারা আছে সবাই আমাদের উপর এলোপাতাড়ি হামলা করছে। অভ্যন্তরীণ কুন্দল, ওর উপর আগের গ্রাজ ছিল, গ্রাজ মিটাইছে। কিছুদিন আগে মহানগরের কমিটি গেছে, সে সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল, তার কাছ থেকে ছোট ভাইজান হাবিব মারা গেছে, তার কাছ থেকে আপনার 50,000-এর উপরে টাকা নিছে। হয়তো এই টাকা নিয়ে কেলেঙ্কারি হয়েছে, টাকা চাইছে, হয়তো টাকা দিছে না, এই কারণে হয়তো তারা মারা হয়েছে আর কি। যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সারাশি অভিযান গতকাল রাত্রেও ঘুরছে, এখনো অভিযানটা চলমান আছে। যারা যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের নাম টাম পাইছি আমরা। আশা করি আমরা এই 2-1 দিনের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার বানাইল উচ্চ বিদ্যালয়ে ভবন সংকটের কারণে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ না পেয়ে হতাশ তারা। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, বারবার আবেদনের পরও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খান এর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালে বানাইল উচ্চ বিদ্যালয়ের ফাটল ধরা একতলা ভবনটির ছাদ থেকে কংক্রিটের ইট খসে পড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়। এরপর 3 কক্ষ বিশিষ্ট এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে রোদে পুড়ে খোলা আকাশের নিচে ক্লাস করছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর বৃষ্টির সময় সম্ভব হচ্ছে না তাও। এতে হতাশ হয়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে মাধ্যমিক পর্যায়ে, অনেকে চলে যাচ্ছে অন্য বিদ্যালয়ে। এটা এখন বর্তমান প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এখানে ক্লাস করাটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। ভবনটা ভাঙা, বৃষ্টির সময় ক্লাস করা যায় না, বৃষ্টির সময় পানি পড়ে। এজন্য আমাদের সবার একটা আবেদন আছে যেন আমাদের এই বিদ্যালয়টাকে যেন পুনর্নির্মাণ করে দেয়। 3টা কক্ষই আমাদের অকেজো, আমাদের কোনো মতে এখানে ক্লাস করা সম্ভব হচ্ছে না, বিধায় আমরা বাইরে বসে ক্লাস নিচ্ছি। বাইরে নেওয়াতে এদের খুব অসুবিধা হয়, বেঞ্চ টানতে হয়, আবার ক্লাসরুমে নিতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঝুঁকিপূর্ণ এ ভবন সংস্কারে দ্রুত কর্তৃপক্ষ এগিয়ে না এলে আগামীতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। পরিত্যক্ত ঘোষণা করার পর আমরা বাইরে ক্লাস নিচ্ছি, শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠদান করতে পারতেছি না, যার জন্য আমাদের আশু একটা বিল্ডিং এর প্রয়োজন। এদিকে বিদ্যালয় ভবন সংস্কার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ওনারা যে নতুন ভবনের জন্য চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির কপি দিলে আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে, জেলা থেকে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাতে বরাদ্দটা তাড়াতাড়ি পাওয়া যায় সে উদ্যোগ নেব। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল উচ্চ বিদ্যালয় 1967 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, টাঙ্গাইল। দুপুরের সময় আরো থাকছে।
পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেল রপ্তানি বেড়েছে ইরানের। উচ্চ প্রবৃদ্ধির আশা, অস্থিতিশীল শ্রমবাজার ও বিনিয়োগের আস্থাহীনতা নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। কর ও শুল্ক ফাঁকির সাথে জড়িতদের তালিকা এবং ট্যাক্স কমপ্লায়েন্স ফাইল তৈরির উদ্যোগ নেয়ার পর কর ফাঁকি কমে গেছে বলে দাবি করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। বুধবার রাজধানীর আইডিইবি ভবনে বাণিজ্যিক অর্থ পাচার প্রতিরোধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের 2 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান একথা বলেন। বিদেশে অর্থ পাচার একটি কঠিন সমস্যা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, অনেক সময় উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচারে পরিবেশ তৈরি করে দেয়। চট্টগ্রাম বন্দর দিয়ে কোকেন ও জাল মুদ্রা পাচারের সাথে আন্তর্জাতিকভাবে অর্থ পাচারের সংযোগ রয়েছে বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এখন বড় বড় প্রতিষ্ঠানের ট্যাক্স কমপ্লায়েন্স আর প্রোফাইল তৈরি করবে এবং তাতে অনেকে আটকে উঠেছেন, যারা সৎ ব্যবসায়ী তারা এগিয়ে এসছেন। আমরা একটা বার্তা পৌঁছে দিয়েছি যে এসব বিষয় এক সময় যেখানে যারা অপরাধ সংগঠন করতেন বা কর ফাঁকি দিতেন বা রাষ্ট্রকে বঞ্চিত করতেন তাদের স্মার্টনেস বেশি ছিল, এখন কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে চালিয়ে গেছে। বাণিজ্য মেলায় ক্রেতা বিক্রেতা আর ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে সব ধরনের ব্যাংকিং সেবা নিয়ে হাজির হয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। গ্রাহক সেবার পাশাপাশি নিজেদের প্রচারণাকেই মুখ্য উদ্দেশ্য বলে জানালেন ব্যাংক কর্মকর্তারা। আর গ্রাহকদের বক্তব্য, নগদ টাকা বহনের ঝামেলা এড়ানো সহ যে কোনো মুহূর্তের প্রয়োজন মেটাতে পেরে সন্তুষ্ট তারা। শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে এসে সাজিদ রাজুর রিপোর্ট। উপচে পড়া ভিড় আর বেচা বিক্রির যেন কমতি নেই এবারের বাণিজ্য মেলায়। কেনাকাটা করতে করতে পকেটে টান পড়লে অসুবিধা নেই। টাকা তোলার এটিএম বুথ সহ হাজির সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। তাই স্টল প্যাভিলিয়নের কেনাকাটার ব্যস্ততার ফাঁকে গ্রাহকদের আগমন ঘটছে এখানে। যেহেতু আমার পকেটে কার্ড আছে, তো এটা খুব ইজিলি আমি এবারে আমার টাকা পেয়ে যাচ্ছি, আমি লেনদেনটা করতে পারলাম, আমার কেনাকাটাটা সম্পন্ন করতে পারবো। কিছুক্ষণ আগে মেসেজ পেলাম যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তো টাকাটা চেক করার জন্য আসছি আমি। ইনভেস্টমেন্ট কিভাবে করে, তাদের অ্যাপ্রাইজাল কিভাবে করে, কত পার্সেন্ট পর্যন্ত লোন ভ্যালু পর্যন্ত লোন দেয়, এই সমস্ত জানার জন্য। দিন শেষে বিভিন্ন স্টল আর প্যাভিলিয়নে লেনদেন হয় লাখ লাখ টাকা। বেচা বিক্রির উপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ সহ নানা কারণে ব্যবসায়ীদের দরকার হয় ব্যাংকের। সে চাহিদাও পূরণ করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। সেই সঙ্গে থাকছে টাকা উত্তোলন, জমা দেওয়া সহ স্বাভাবিক সেবার পাশাপাশি মেলা উপলক্ষে বিশেষ সুবিধা। এমকেশ সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবে, অ্যাকাউন্ট খুলতে পারবে। যারা স্টলের মালিক আছেন, বিক্রি করা অর্থ আমাদের এখানে জমা দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে বাসায় যাচ্ছে। মেলায় তো সব জায়গা থেকে অনেক ধরনের মানুষ আসে, অনেক শ্রেণীর মানুষ আসে। সবার কাছে নিজেদের পরিচিতিটা তুলে ধরাটা একটা মূল উদ্দেশ্য। যত বিক্রি হয় তার উপর দোকান প্যাভিলিয়ন এবং স্টল মালিকগণ বেড দিয়ে থাকে, ওই বেডটা আমাদের সোনারগাঁয়ে কালেকশন করে থাকি। মেলায় আগতদের লেনদেন ও অন্যান্য তথ্য প্রদানের পাশাপাশি নিজেদের নানা স্কিম ও সেবা সম্পর্কে গ্রাহকদের জানানোর উদ্দেশ্য থেকেও ব্যাংকগুলোর মেলায় অংশগ্রহণ বলেও জানালেন ব্যাংক প্রতিনিধিরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরনো ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সপ্তাহব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম। সকালে মৌলভীবাজারের আলী হোসেন খান রোডে নর্দমার ময়লা পরিষ্কার করা হয়। অভিযানের সময় নর্দমার উপর অবৈধভাবে স্থাপিত ফুটপাতও ভেঙে দেওয়া হয়। এলাকার পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানান কাউন্সিলর রফিকুল ইসলাম। এই সময় তিনি এলাকাবাসীর সহযোগিতা চান। এখানে নানাবিধ বর্জ্য সমস্যা রয়েছে, এখানে ড্রেনেরও কিছু সমস্যা রয়েছে। আমরা এখানে অনেক প্রবলেম তারপর আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাচ্ছি এলাকাটাকে যাতে নিট অ্যান্ড ক্লিন করা যায়। সময় সংবাদের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে যাওয়ার পথের আয়োজনে আজ ছিল নোয়াখালী জেলা। জানতে চেষ্টা করেছে দর্শকের মতামত, অভিযোগ, সমালোচনা। সকালে নোয়াখালী পৌঁছায় সময় সংবাদের দলটি। এ সময় সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে সময় সংবাদ বিভিন্ন জেলার সমস্যা কতটুকু তুলে ধরতে পেরেছে তা জানতে চাওয়া হয় দর্শকদের কাছে। সেই সাথে সেসব সমস্যার সমাধান হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়। এ সময় শহর এবং গ্রামাঞ্চলের শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরার প্রশংসা করেন দর্শকরা। সময় টিভি যেন একেবারে তৃণমূল পর্যায়ে চলে যায়, তাদের মানুষের একেবারে সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা এগুলো যেন
খুব বেশি বেশি করে চলি। নদীর পাড়ের যে জেলেরা আছে, যে কৃষকরা আছে, তাদের নিত্যদিনকার যে সংগ্রাম, তাদের জীবনের যে চ্যালেঞ্জ, এগুলোর জন্য আসলে আমরা সমাধানের পথটা কি হবে, তাদের মতামতটা কি? সাধারণ মানুষ এবং মাটি মানুষের কথা বলতে হবে। আর নোয়াখালীতে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে নোয়াখালীর দুঃখ নোয়াখালীর খাল, সময়ের দাবি পূরণের জন্য আরও বহুমুখী প্রোগ্রাম থাকা উচিত। এই চ্যানেলটাতে যদি খেলার ব্যাপারে যদি নিউজগুলো করা হয় এবং বিভিন্ন জায়গায় যদি খেলাগুলো যে প্লেয়ার তুলে উঠে আসছে তাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলোতে যদি পার্টিসিপেট করে, তাতে করে মানুষের আরও আগ্রহ বাড়বে। একটা মিডিয়া সমাজের বিভিন্ন রকম অসঙ্গতি যেমন তুলে ধরে, পাশাপাশি কিছু সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে থাকে। সময় টিভি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় শিক্ষক ও শিক্ষার্থী সহ 25 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার সকালের দিকে কয়েকজন বন্দুকধারী ক্যাম্পাসে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে গণমাধ্যম। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান টিটিপি। বুধবার সকালে গুলি আর বিস্ফোরণের শব্দে উত্তর পশ্চিমাঞ্চলীয় চরসাদ্দা শহরের বাচাখান বিশ্ববিদ্যালয়ে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দুকধারীদের হামলার সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথি সহ অন্তত 3,500 মানুষ ক্যাম্পাসের ভেতরে ছিল বলে জানায় গণমাধ্যম। এদের মধ্যে অনেকে দৌড়ে পালাতে পারলেও হামলাকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রথমে আমরা ক্যাম্পাসের পেছন দিক থেকে গুলির শব্দ শুনতে পাই, তখন বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেইনি। পরে আরো কয়েক দফা গুলি আর বিস্ফোরণের শব্দ পেয়ে সবাই গিয়ে ক্লাসরুমে আশ্রয় নেই। ততক্ষণে সেনা সদস্যরা চলে আসেন। হামলার পরপরই ক্যাম্পাসে সেনা ও হেলিকপ্টার মোতায়েনের পাশাপাশি শুরু হয় অভিযান। নিরাপত্তা বাহিনী কয়েকজন বন্দুকধারীকে হত্যার কথা জানালেও সেখানে আরো 8 থেকে 10 জন বন্দুকধারী রয়েছে বলে জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। তাদের গুলিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলায় আহত অর্ধশতাধিক মানুষকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান টিটিপি। এর আগে 2014 সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলায় শতাধিক শিশু শিক্ষার্থী সহ প্রাণ হারায় 150 জন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পশ্চিমারা বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয় তেল রপ্তানির মধ্য দিয়েই চলতি বছর উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশা ইরান সরকারের। তবে অস্থিতিশীল শ্রমবাজার, বিদেশি কোম্পানিগুলোর ইরানে বিনিয়োগে আস্থার অভাব সহ নানা কারণে দেশটির অর্থনীতি নিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বিশ্লেষকরা। 2 দশকের নিষেধাজ্ঞার শক্ত গণ্ডি পেরিয়ে বিশ্বে এখন অবমুক্ত ইরান। তাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যেন স্বপ্নের শেষ নেই তেহরানের। অর্থনীতিকে চাঙ্গা করতে এরই মধ্যে প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে ইরানে বিদেশি বিনিয়োগ 3,000 থেকে 5,000 কোটি ডলার পর্যন্ত বাড়বে, যা নিষেধাজ্ঞা চলাকালীন সময় ওঠানামা করত 0 থেকে 8% মধ্যে। আরও আসার কথা হলো অর্থনীতির দুর্দশায় পণ্য আমদানির অর্থ নিয়েও ভাবতে হবে না ইরানকে। বিভিন্ন দেশে আটকে থাকা 13,000 কোটি ডলারও শিগগিরই হাতে পাবে তেহরান। তবে জ্বালানি খাত বিপর্যস্ত থাকায় এখন অন্যান্য খাতের পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। ইরানের অবকাঠামো খাতে এখন বিনিয়োগ জরুরি। এখানে নতুন প্ল্যান্ট, ফ্যাক্টরি স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। এছাড়া তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাও প্রয়োজন। যদিও জ্বালানি খাত ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতি চাঙ্গা হতে বেশি সময় লাগবে না, তবু আপাতত ঝুঁকি না নেয়াই ভালো। ইসলামী শরিয়া আইন কার্যকর হওয়ার পর থেকে অনেকটাই স্থবির দেশটির পর্যটন খাত। রাজস্ব আয় বাড়াতে পর্যটন খাতের পুনর্গঠন জরুরি বলেও মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক জোরদারে দেশগুলো থেকে ভোগ্যপণ্য আমদানি করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞার পরও স্থানীয়ভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা থাকলে একটা দেশ কখনোই পঙ্গু হয় না। যদি সে দেশের প্রাকৃতিক সম্পদ থাকে, তাদের সেটা আছেও, কিন্তু ভোগ্যপণ্যের জন্য দেশটি আমদানির উপর নির্ভরশীল। ইরান যদি ভোগ্যপণ্য আমদানি করে তাহলে দেশের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কও দৃঢ় হবে। তবে এখনো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মুক্ত নয় ইরান। সন্ত্রাসী কার্যক্রমকে কেন্দ্র করে নতুন করে আবারও ইরানের উপর কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তবে এই নিষেধাজ্ঞা দেশ দুটির বাণিজ্য সম্প্রসারণে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। নিউ ইয়র্কে শুরু হয়েছে এবছরের প্রথম তুষারপাত। ঋতুবৈচিত্র্যের অনিন্দ্য উপহার বছরের প্রথম এই তুষারপাত স্থানীয়দের পাশাপাশি উপভোগ করছেন সেখানকার প্রবাসীরাও। তাপমাত্রা সহনীয় থাকায় বছরের প্রথম এই তুষারপাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগ করে বাড়তি এক আনন্দ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
রোববার হঠাৎই কাউকে কিছু বুঝতে না দিয়ে নিউ ইয়র্কের আকাশ থেকে অঝোর ধারায় ঝরতে শুরু করে বছরের প্রথম তুষারপাত। তাপমাত্রা 31 ডিগ্রি ফারেনহাইটে থাকায় আবহাওয়া ছিল সহনীয়। নিউ ইয়র্কবাসীর অনুভূতিতে এ যেন বাঙালি কবির ভাষায় বাদল ও দিনেরও প্রথম কদম ফুল। অনেক ভালো লাগতেছে এবং আমি আমেরিকাতে নতুন আসছি এবং এই সোনোটা আমার জীবনে প্রথম দেখা। তুষার আনন্দে সিক্ত হয়েছেন সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত বাবা মায়েরাও। অনেক ভালো লাগছে কারণ এই বছরের প্রথম স্নো এটা, আর আজকে তুলনামূলকভাবে ওয়েদারটাও অনেক ভালো। এছাড়াও ছোট্ট সোনামণিরাও উপভোগ করছে বছরের প্রথম এই তুষারপাত। আমি লাইক করি বিকজ এখানে স্নেওফ্লেক্স আসে। গেল বছরের তুষারপাতের অনুপস্থিতির আক্ষেপ যেন এরই মধ্যে অনেকটাই ঘুচিয়ে দিয়েছে এবছরের প্রথম এই তুষারপাত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। আজ তৃতীয় টি-20তে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগার ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে কঠিন হলেও সিরিজ বাঁচাতে মরিয়া জিম্বাবুয়ে। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে খুলনা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। রঙিন পোশাকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় উদ্যান খুলনার এই শেখ আবু নাসের স্টেডিয়াম, কারণ এই মাঠে এখনও অপরাজিত টাইগাররা। সেই সাথে ক্রিকেটের এই প্রিয় ক্যানভাসে অনন্য এক অর্জনের সামনে বাংলাদেশ। তা হলো টেস্ট খেলুড়ে প্রথম কোনো দলের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি। জয়টা মূল লক্ষ্য হলেও অন্দরমহলের খবর হলো আসন্ন দুটি মেগা আসরকে সামনে রেখে দল নির্বাচনে যত গবেষণা বাংলাদেশ ক্রিকেট দলের। তাই অনুশীলন পর্ব শেষে বৈঠকে নির্বাচক, কোচ ও অধিনায়ক। জানা গেছে বিপিএল আবিষ্কার আবু হায়দার রনি আর চমক জাগিয়ে অলরাউন্ডার মুক্তার আলীর অভিষেক প্রায় নিশ্চিত। গুঞ্জন শোনা যাচ্ছে মুশফিকের জায়গায় ইমরুলের থেকে এগিয়ে আরেক নয়া মুখ মোসাদ্দেক সৈকত। নতুনদের ভিড়ে ফলাফল উল্টে যাবে না, এমন ভয় উড়িয়ে দিলেন সৌম্য সরকার। যারাই নতুন আসতেছে অবশ্যই তারা টিমের সাথেই খেলবে এবং ভালো করার চেষ্টা করবে, আর তার থেকে বড় বিষয় হচ্ছে ওদের জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। গেল ম্যাচে 45টি ডট বল দিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা, তাই স্ট্রাইক রোটেট করার মনোযোগ পরের ম্যাচে। একটা ওভারে যদি 4 চলে আসে, একটা সিঙ্গেল হলে মনে তার সাথে সাথে একটা রান বাড়ে বা স্ট্রাইক রোটেট হয়। লাস্ট ম্যাচটা আমার একটু ওই সিঙ্গেলটা একটু কম নিতে পারছি। চেষ্টা করব সামনের ম্যাচগুলো যদি সিঙ্গেলটার উপরেও বেশি মনোযোগ দিয়ে বাকি বলটা কভার করা যায়। অন্যদিকে অতিথি জিম্বাবুয়ে আছে পাহাড় সমান চাপে। এবার সিরিজ হারলে অনেক রেটিং পয়েন্টও খোয়াতে হবে ডেভ হোয়াইটমোরের দলকে। এমন কঠিন বাস্তবতায় ভিন্ন কৌশলে স্পিন দিয়ে বাংলার বাগদের কাবু করতে চাইছে জিম্বাবুয়ে। তাই সামর্থ্যের শেষটুকু দিয়ে সিরিজ আর মান বাঁচাতে মরিয়া তারা। 2-0 পিছিয়ে আমরা দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষেও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম। আবারও একই অবস্থায়। বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জিং, কিন্তু তারপরেও সেটা দিয়ে চেষ্টা করবে ছেলেরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। দর্শক, এই মুহূর্তে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এখানে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। যদি প্রথমে আপনাকে যেটা আমি জানিয়ে দিতে চাই, দুপুর 2টা নাগাদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকজন বোর্ড পরিচালক সহ যখন প্রধান গেট দিয়ে ভিতরে তার প্রেসিডেন্ট বক্সে যাচ্ছিলেন, তখন তার সাথে কিন্তু কয়েকশো মোটর সাইকেল তাকে মোহরা দেওয়ার সুযোগে কয়েকশো বহিরাগত মানুষ ঢুকে পড়েছেন। এতে করে কিন্তু এই প্রধান ফটকে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনী এটা সামলাতেও কিন্তু হিমশিম খেয়েছিলেন। এরপর আরেকটা যেটা অপ্রত্যাশিত একটা বিষয় আপনাকে জানিয়ে দেবো যে আজকে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। এই ম্যাচকে ঘিরে কিন্তু সবার প্রত্যাশা ছিল ম্যাচটা শুরু থেকে দেখবে, কিন্তু নির্ধারিত সময়ে খেলা দেরি হচ্ছে, কারণ আকাশে হঠাৎ করে বেরসিক একটা ঘটনা ঘটেছে। আকাশ মেঘে ঢাকা পড়েছে, যে কারণে সূর্যর আলো দেখা যাচ্ছে না, যে কারণে স্টেডিয়ামের 4টি ফ্লাড লাইট জ্বালানো হয়েছে। আপনি জানেন যে আন্তর্জাতিক ম্যাচের আধা ঘন্টা আগে টস হয়ে থাকে, কিন্তু এখনও কিন্তু টস
করা হয়নি। 2-3 মিনিট আগে আপনার মাঠ থেকে কাভার সরানো হয়েছে এবং ম্যাচ অফিসিয়াল যারা আছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে মাঠ পরিদর্শনে নেমেছিলেন এবং উইকেট পরিদর্শন করছেন যে অবস্থাটা কি হতে পারে। এর মাঝে আপনাকে বলে রাখি যে এই কারণে হয়তো বা নির্ধারিত সময় 3টার সময় খেলা হয়তো কিছুটা হলো পেছানো হতে পারে, কারণ উইকেট বা উইকেট এখনও কাভারে না থাকলেও আউটফিল্ড কিন্তু এখনও কাভার করে রাখা হয়েছে। আর একটা বিষয় যে হাফসা, যেহেতু বৃষ্টির ফোঁটা কিছুটা পড়েছে এবং আকাশে মেঘ আছে, তাই টস জিতে আসলে ব্যাটিং নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে এটা দুই দলের অধিনায়কই ভালো বলতে পারেন। হাফসা, সব কিছু মিলে একটা সর্বশেষ যে খবরটা আমি আপনাকে আবার জানিয়ে দিচ্ছি, এই আকাশে মেঘের কারণে এবং কিছুটা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের খেলা কিছুটা সময় হলেও হয়তো পিছিয়ে যেতে পারে। হাফসা। দর্শক, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে সহকর্মী হুমায়ুন কবির রোজ জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজে আজকের খেলা খবর। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পেশাগত অসদাচরণের দায়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হার কম, বাড়ছে আস্থার সংকট। অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করার তাগিদ বিশেষজ্ঞদের। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের জামাত নেতা শামসুল সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। 195 পাকিস্তানি যুদ্ধাপরাধী তদন্তে কমিটি গঠন। মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে 2 ভাইকে মেরে ফেলল অপহরণকারীরা। গভীর জঙ্গল থেকে লাশ উদ্ধার, জড়িত সন্দেহে 4 জন আটক। পাকিস্তানের পেশোয়ারে বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, শিক্ষার্থী সহ নিহত 25। গোটা এলাকায় আতঙ্ক, দায়ের শিকার তালেবানের। এবং তৃতীয় টি-20তে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হোয়াইট ওয়াশের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগাররা। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।